আমার প্রিয় ছেলেরা সবাই কেমন আছো বাবা? শুভ বিকেল। সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমরা এখন সবাই আবার আমার কলেজে আসতে শুরু করেছো। যদিও কলেজে আসা শুরু হয়েছে, তবু অনলাইন ক্লাস তোমাদের জন্য রাখা হয়েছে। আমাদের আজকের অনলাইনের ক্লাস হচ্ছে বাবা তোমাদের আবহাওয়া পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, তোমাদের নেক্সট সিটি এটার উপরে ভিত্তি করে। তো পঞ্চম অধ্যায়ে জলবায়ুর উপাদান ও নিয়ামক নিয়ে আমরা আজকে কথা বলবো। এই অধ্যায়ের আমরা যে পর্যন্ত যা পারি সেই পর্যন্ত আমরা সেটাকে কি বলবো রিভিশনের দিকে যাব। তো এই যে আবহাওয়া জলবায়ুর উপাদান, তো জলবায়ু কথাটা যখনই আসে বাবা পঞ্চম অধ্যায়, সেটি হচ্ছে জলবায়ুর উপাদান ও নিয়ামক, এই অধ্যায়ের নাম। তো জলবায়ু, বায়ু কথাটা আগে জেনে নেই। তোমরা চতুর্থ অধ্যায়ে জেনেছো আমাদের চারপাশে ঘিরে গ্যাসের যে আবরণ আছে সেটি হচ্ছে বায়ু, আর এটি পৃথিবীকে ঘিরে রেখেছে, এটি হচ্ছে বায়ুমণ্ডল। তো ওই যে বায়ু কথাটা বাবা আসছে সেখান থেকে আমাদের হচ্ছে জলবায়ু। তো জলবায়ু হচ্ছে বাবা ভাস্ট, মানে বিরাট অঞ্চল, বিরাট বিষয়, অনেক বছরের সমন্বয় সেটা। তাই জলবায়ু জানার ক্ষেত্রে আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে আবহাওয়া। আবহাওয়া বলতে কোনো নির্দিষ্ট স্থানে স্বল্পকালীন সময়ের বায়ুর কতগুলো উপাদানের গড় অবস্থাকে বোঝায়, সেটা হচ্ছে আবহাওয়া। অর্থাৎ যদি পুস্তকের ভাষায় বলি তাহলে বলবো যে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ এবং বাড়িপাতের যে গড় এসব উপাদানের যে গড় অবস্থা সেটাই হচ্ছে আবহাওয়া। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, অর্থাৎ নিত্য। কালকে যদি আমাদের গরম লাগে, আজকে হয়তো দেখা যায় একটু ঠান্ডা লাগছে, বা গতকাল ছিল শুষ্ক, বৃষ্টি হয়নি, বা আজকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে পরিবর্তনটা বাবা, আবহাওয়ার পরিবর্তনটা সর্বদাই হচ্ছে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন ঘটে। এই আবহাওয়াটা হচ্ছে আবার যখন অনেক সময় নিয়ে আমরা আলোচনা বা পর্যালোচনা করি, বা অনেক সময়ের যখন একটা ফলাফল আসে, সেটাই হচ্ছে জলবায়ু। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভরশীল কোন স্থানের বা কোনো অঞ্চলের বা সমগ্র পৃথিবীর তাপ, চাপ এবং আর্দ্রতা। কার তাপ চাপ বাবা? বায়ুর আর্দ্রতা, বায়ুর তাপ, বায়ুর চাপ এবং বাড়িপাত, বায়ু প্রবাহ ইত্যাদি 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে বলা হয়ে থাকে জলবায়ু। তাই আবহাওয়া জানতে হলে, জলবায়ুর উপাদানগুলো বা নিয়ামকগুলো জানতে হলে আমাদের অবশ্যই আবহাওয়ার বিষয়গুলো জানতে হবে। তো এর জন্য আমরা আবহাওয়া আগে জেনে নিলাম। তো এই যে জলবায়ুর এই উপাদান বা নিয়ামকগুলো কি কি? জলবায়ুর উপাদানগুলো হচ্ছে একটা যে কোনো বিষয়ের বা যে কোনো মানুষের উপাদান হচ্ছে সে কি দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে কি কি বিদ্যমান আছে, ঠিক আছে, সেটা হচ্ছে বাবা উপাদান। তো এই যে বায়ুর উপাদান, সেই বায়ুর উপাদানগুলো হচ্ছে আমি বায়ুর উপাদান বলছি, বায়ুর না বাবা, হবে হচ্ছে জলবায়ুর উপাদান। তো জলবায়ুর উপাদানগুলো কি? বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহ, তারপরে হচ্ছে বাড়িপাত। তো বায়ুর তাপটা কি? বায়ু কি পরিমাণ তাপ গ্রহণ করে রাখছে সেটা হচ্ছে বায়ুর তাপ। অর্থাৎ সূর্য থেকে বায়ু তাপ গ্রহণ করে সেটি কতটুকু গ্রহণ করেছে সেটি হচ্ছে বায়ুর তাপ। বায়ুর তাপ কোন স্থানের আবার তাপমাত্রা নির্ভর করে যে সূর্য রশ্মি কিভাবে পড়ছে, তির্যক ভাবে পড়ছে না একদম হচ্ছে সোজাসুজি পড়ছে, তার উপর ভিত্তি করে। বায়ুর চাপ হচ্ছে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট পরিমিত বর্গক্ষেত্রের উপরে বায়ু স্তরের যে ওজন বা চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে বায়ুর চাপ। তোমরা জানো বায়ুরও কিন্তু ওজন আছে। একটি বেলুনে যখনই আমরা গ্যাস ভরি বা বায়ু ভরে সেটিকে যখনই আমরা ওজন করি সেখানে কিন্তু ওজন হয়, তাহলে সেটি হচ্ছে বায়ুর চাপ। সাধারণত বলি সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 1 কেজি বায়ুর চাপ মাপা হয় মিলিবার দিয়ে। মিলিবার হচ্ছে এমন একটি বল বা শক্তি যা প্রতি বর্গ সেন্টিমিটারে 1 গ্রাম চাপ প্রয়োগ করে সেটুকু।
তারপরে হচ্ছে বাবা বায়ুর গতি নাকি আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে বায়ুতে কি পরিমাণ পানি সেখানে আছে। বায়ুর পানিটাই হচ্ছে বায়ুর জলীয় বাষ্প, অর্থাৎ বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয়ে থাকে আর্দ্রতা। এরপর হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত বায়ু প্রবাহ। বায়ু কিভাবে প্রবাহিত হচ্ছে, বায়ুর যে গতি সেটি হচ্ছে বায়ুর প্রবাহ। বায়ুর গতি আবহাওয়া এবং জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ বায়ু প্রবাহ কোন দিক থেকে হচ্ছে এবং কোন অঞ্চলে দিয়ে প্রবাহিত হচ্ছে সের উপর ডিপেন্ড করে সেই অঞ্চলে সবকিছু, মানে অর্থাৎ সেখানে তাপ হবে নাকি ঠান্ডা পড়বে না গরম পড়বে সেটা নির্ভর করে। আবার স্থলভাগ থেকে আগত বায়ু তাপ হ্রাস পায় না, এই বায়ু শুষ্ক হলে বৃষ্টিপাতও এর দ্বারা হয় না। আবার যে বায়ু সমুদ্র থেকে আসছে সে বায়ু দেখা যায় যে প্রচুর জলীয় বাষ্প ধারণ করে নিয়ে এসে স্থলভাগে বৃষ্টি ঢেলে দিচ্ছে। তো অবশ্যই বায়ুর প্রবাহটাও আমাদের বাবা এই অন্যতম একটি উপাদান। তারপরে হচ্ছে বাড়িপাত। আমি কিন্তু বৃষ্টিপাত বলিনি বাবা, বাড়িপাত বলেছি। বাড়িপাত বলেছি এই কারণেই যে আমাদের এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখনই ঊর্ধ্বে গমন করে সেখানে গিয়ে আরো বেশি ঠান্ডা হয়, সম্পৃক্ত হয়ে বাড়িপাত ঘটায়। কারণ তরল আকারে যদি পড়ে তাহলে সেটি হচ্ছে বৃষ্টিপাত, কিন্তু বৃষ্টির সাথে যদি আবার বরফ হয়ে পড়ে তাহলে সেটি কি হবে, শিলাবৃষ্টি। আবার সেটি যদি তুষারের ন্যায় পড়ে তাহলে তুষারপাত। তাহলে এজন্যই বলছি আমি যে এটা হচ্ছে বাড়িপাত। এই কয়টি হচ্ছে আমার জলবায়ুর উপাদান, অর্থাৎ এই কয়টি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো কিন্তু আবহাওয়ারও উপাদান, অর্থাৎ বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহ, বাড়িপাত, এগুলো হচ্ছে আমাদের জলবায়ু, আবহাওয়া জলবায়ুর উপাদান। এরপর হচ্ছে জলবায়ুর নিয়ামক গুলো কি কি। নিয়ামক গুলো কি কি বাবা, তোমরা এগুলো সবই মনে হয় পড়া হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে রিভিশন ক্লাস, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। জলবায়ুর নিয়ামক গুলো হচ্ছে আমি কি দ্বারা প্রভাবিত, কোন অঞ্চলের মানুষের বা কোনো মানুষের নিয়ামক বলতে আমরা সাধারণত বুঝে থাকি সে কি কি দ্বারা প্রভাবিত হচ্ছে। যেমন আমার আশেপাশের পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এগুলো সবই আমাদেরকে প্রভাবিত করছে। তো এরকম তার যে বিষয়টা জলবায়ুর নিয়ামক, যে জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক গুলো হচ্ছে বাবা, এক অক্ষাংশ, তারপরে হচ্ছে উচ্চতা, তারপরে হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, তারপরে হচ্ছে বায়ু প্রবাহ দিক, তারপরে হচ্ছে বৃষ্টিপাত, তারপরে হচ্ছে স্রোত, স্রোত হচ্ছে সমুদ্র স্রোত, তারপরে হচ্ছে পর্বতের অবস্থান, তারপরে হচ্ছে বনভূমি, তারপরে হচ্ছে ভূমির ঢাল এবং মাটি রং বা মাটির বিশেষত্ব বলতে পারো, রং বা তার কি উপাদান দিয়ে মাটিটা আছে সেটিও আমরা এখান থেকে জানতে পারি। তো প্রথমে যেটি বাবা সেটি হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ কি, আমরা যদি একটি পৃথিবী আঁকি, তাই না, এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ নিরক্ষ রেখাটাই হচ্ছে অক্ষাংশ। পৃথিবীকে বেষ্টন করে পূর্ব পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা, এবং অক্ষরেখা দিয়ে যে কোণাকৃতির সৃষ্টি হয় অক্ষরেখা দ্রাঘিমানে, সেগুলো হচ্ছে অক্ষাংশ। তো এই যে আবার অক্ষাংশ, সেই অক্ষাংশ ভিত্তিক আমাদের তাপমাত্রা এক এক অঞ্চলে এক এক রকম পড়ে। দেখা যায় সূর্যরশ্মি, অর্থাৎ সূর্য সারা বছরই নিরক্ষরেখা অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, কারণ তার যাতায়াতের স্থানটা হচ্ছে এখান থেকে এইটুক। যেমন এখন কিন্তু সূর্যের দক্ষিণায়ন, সূর্য কিন্তু এখন দক্ষিণ দিকে যাচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ এই অঞ্চল দিকে আবার সে সরে ঝরে যাচ্ছে। এই জন্য কিন্তু আমাদের দিন কিন্তু ছোট হয়ে আসতেছে আবার। তো অক্ষাংশ ভিত্তিক বলছে, অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মি কোথাও লম্বভাবে পড়ে আবার কোথাও তির্যক ভাবে পড়ে। তো যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে দেখা যায় সেই অঞ্চল গরম, আবার যেখানে কিনা অর্থাৎ তাপমাত্রা বেশি, আবার যেখানে কিনা সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ে সেখানে তাপমাত্রা কম। যেমন হিমমন্ডল বা মেরু অঞ্চলের দিকে তাপমাত্রা খুবই কম।
এরপরে হচ্ছে বাবা উচ্চতা। একই অক্ষাংশে অবস্থিত হলেও উচ্চতা অনুসারেও কিন্তু সেই স্থানের বায়ুর যে তাপমাত্রা তারতম্য হয়ে থাকে। অর্থাৎ কোন স্থানে দেখা যায় যে সেই স্থানটি বাবা পর্বত, আর তোমরা এটা ভালো করে জানো, যতই ভূপৃষ্ঠ থেকে যতই উচ্চতায় উঠা যায় তাপমাত্রা ততই কমতে থাকে। এই যে তাপমাত্রা কমে যায় অক্ষাংশ ভিত্তিক হলেও সেটা দেখা যায় যে সেই অঞ্চলে বাবা কি হয়, বৃষ্টি মানে তাপমাত্রাটা কম হয়। যেমন কিলিমাঞ্জারো পর্বত দেখা যায় যে নিরক্ষরেখায় অবস্থিত, আমি একটু আগে একে দেখিয়েছি যে কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হলেও যেখানে সূর্য সারা বছর লম্বা হয়, শুধুমাত্র তার উচ্চতার কারণে ওইখানে বরফ জমে থাকে। তো এই যে বিষয়গুলো বাবা, এই বিষয়গুলো আমরা বলি যে উচ্চতাও কোন অঞ্চলে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে সমুদ্র হতে দূরত্ব। সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ সামুদ্রিক বায়ু দ্বারা প্রভাবিত হয়। যে অঞ্চলে সমুদ্র আছে সেখানে দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কম লাগে, কারণ সমুদ্র থেকে পানি রাশি থেকে বায়ু আসে বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বেশি থাকে এবং সেই অঞ্চলে একটু ঠান্ডা অনুভব হয়। তোমরা হয়তো ঝর্ণা দেখেছো, কৃত্রিম ঝর্ণাগুলোর পাশ দিয়েও যখন আমরা যাই বাবা, সে অঞ্চলেও কিন্তু দেখা যায় যে ঠান্ডা, কারণ হচ্ছে পানির পাশ দিয়ে। আবার তোমরা তো পুকুর পাড় এখনো দেখো নাই, আসবে, পুকুর পাড়েও যদি বসা যায় ঢাকা কলেজে দেখা যায় গরমের কালে সেই অঞ্চলে ঠান্ডা লাগে, এবার মধ্যবর্তী যদি আমি মাঠে গিয়ে বসি তখন কিন্তু আবার গরম লাগে। তো এটাই হচ্ছে সমুদ্র হতে দূরত্ব অবস্থান হলে সে অঞ্চলে সমুদ্র থেকে দূরে বা কাছে কোন স্থানে জলবায়ু তাপমাত্রাটার ব্যবধান ঘটে থাকে। তারপর হচ্ছে বায়ু প্রবাহের দিক। বায়ু প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, জলবায়ুকে বহুলাংশে এটা নিয়ন্ত্রণ করে। যেমন সমুদ্র হতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো দেশের উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে সে অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং উত্তাপ কমে যাবে। ঠিক একইভাবে যদি ভূমির থেকে কোনো বায়ু আসে তাহলে সে বায়ু কি হবে, শুষ্ক হবে, এবং ওটা যদি তাপমাত্রা প্রবাহিত হওয়ার ফলে সেখানে কিন্তু বাতাস প্রবাহিত হওয়ার ফলে শুষ্ক বাতাসের কারণে জলীয় বাষ্প না থাকার কারণে বৃষ্টিপাত হয় না, দেখা যায় সেখানে বাতাসের সবচেয়ে মানে গরমটা অনুভূত হয়। তারপর হচ্ছে বাবা বৃষ্টিপাত। বৃষ্টিপাত বা বৃষ্টিহীন তোমরা তো ভালো করে বুঝো, যে অঞ্চলে দেখা যায় যে বৃষ্টিপাত হচ্ছে সেই অঞ্চলটা ঠান্ডা হয়। যেমন নিরক্ষীয় অঞ্চল ছাড়া, নিরক্ষীয় অঞ্চলে যেমন সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দিল, নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় যে সূর্যটা যে তাপ মানে বৃষ্টিপাত দেখা যায় 4:30 বা 4টার দিকে একটা বৃষ্টিপাত হয়, পরিচালন বৃষ্টিপাত, ওই অঞ্চলে কিন্তু তখন তাপমাত্রাটা একটু হলেও কমে যায়। তো বৃষ্টিপাতটাও আমাদের এর জন্য জলবায়ুকে নিয়ন্ত্রিত করে থাকে। এরপর হচ্ছে সমুদ্র স্রোত। আমি স্রোত পড়ানোর সময় বলেছিলাম যে যে অঞ্চল দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সে অঞ্চলটি ঠান্ডা থাকে, আবার যে অঞ্চল দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সে অঞ্চল গরম থাকে। তো এর জন্য স্রোতটাও কিন্তু জলবায়ুর নিয়ন্ত্রণে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। যেমন উষ্ণ উপসাগরের স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম উপকূল বরফমুক্ত থাকে, পূর্ব উপকূল উষ্ণ থাকে, ঠিক পশ্চিম উপকূলে বৃষ্টিপাত আবার ঘটায়। তো এই যে বিষয়টা আবার যেখানে স্রোত প্রবাহিত হচ্ছে, আবার দক্ষিণ নিরক্ষীয় আটলান্টিক স্রোতের কারণে কিন্তু ব্রাজিলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তো এই যে বিষয়টা সমুদ্র স্রোত, সেটাও কিন্তু মানে এই জলবায়ুর নিয়ামক। এরপর হচ্ছে পর্বতের অবস্থান। পর্বতের অবস্থানও কোন কোন স্থানে জলবায়ুর উপর নির্ভর করে। পর্বত বায়ুর গতি বা কোন স্থানে তাপমাত্রা বা বৃষ্টিপাত সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের দেশে মৌসুমী বায়ু যখন আসে, মানে জুন মাসে যখন মৌসুমী বায়ু আসলো তখন সমুদ্র থেকে আসে এবং প্রচুর পরিমাণে সে জলীয় বাষ্প নিয়ে আসে। তো এই যে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত সেটি আবার দেখা যায় যে হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার শীতকালে ঠিক দেখা যায় যে শীতকালে যখন নাকি বাতাস এই দিক থেকে আসার কথা কিন্তু এই দিক থেকে না এসে সে ধাক্কা খেচ্ছে, অর্থাৎ মধ্য অঞ্চল থেকে এশিয়ার মধ্য এশিয়া থেকে যে বাতাসটি আসছে সেটি এই হিমালয় পর্বতের কারণে আমাদের দেশে অতটা ঠান্ডা নিয়ে আসতে পারে না, বাধাপ্রাপ্ত হয়ে ওই অঞ্চলেই সে তুষারপাত বা ওই অঞ্চলে সে সীমাবদ্ধ থাকে। যদি এই হিমালয় পর্বত নামক হয়তো দেওয়ালটা যদি না থাকতো আমরা হয়তো শীতকালে তুষারপাতের ন্যায় তুষারের মধ্যে হয়তো খেলতাম, তাই না? এই যে বিষয়গুলো বাবা, পর্বত কোন অংশের অবশ্যই জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে বা বনভূমি। জলবায়ুর উপর প্রভাব বনভূমির রয়েছে। তোমরা জানো গাছ প্রচ্ছেদনের দ্বারা কি করে, বাতাসে পানি ছেড়ে দেয়, যেটা জলীয় বাষ্প রূপে বাতাসে অবস্থান করে। তো
আবার যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই বনভূমির উপর দিয়ে যায় তাহলে ওই বাতাসটি আরো বেশি জলীয় বাষ্প ধারণ করে সম্পৃক্ত হয় এবং ওই অঞ্চলের বৃষ্টিপাত ঘটায়। ইভেন কোন অঞ্চলে যদি জলবায়ু থাকে, মানে বনভূমি থাকে তথাকার মানে ওই অঞ্চলের মাটিতে সূর্য তাপটাও কিন্তু প্রবেশ করতে পারে না। তো সূর্যের তাপ যখন প্রবেশ করতে না পারে তখন মাটি কি হয়, আর্দ্র থাকে। ফলে দেখা যায় যে ওই অঞ্চলে বৃষ্টিপাতও বেশি হয়, আবার ওই অঞ্চলে মাটি আর্দ্র থাকার কারণে ঠান্ডাটাও অনুভূত হয়। এরপর হচ্ছে ভূমির ঢাল, অর্থাৎ ভূমির ঢাল কিভাবে আছে। ঢাল ভূমি বিষুবরেখার দিকে ঢালু হলে সূর্যরশ্মি তার উপর লম্বভাবে পড়ে এবং ওই স্থান খুব উত্তপ্ত হয়, কিন্তু বিপরীত দিকে ঢালু হলে সূর্যকিরণ তার উপর হেলে পড়ে, ফলে উত্তপ্ত হতে পারে না। ঠিক আছে, যেমন দেখা যায় এখানে একটি পর্বত আছে, এই অঞ্চলে সে পড়ছে, তাহলে সে এইখানে কি হচ্ছে, অত্যধিক তাপ, কিন্তু এখানে যেহেতু সূর্য, তাহলে এই অঞ্চলে যেতে তাকে কি হচ্ছে, আরো বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, তাহলে এই অঞ্চলে তার তাপমাত্রাটা কম দেখা যায়। তাহলে ভূমির ঢালের উপরও জলবায়ুটা দেখা যায় তাপ কম বেশি কোথায় কি আছে সেটি অনেকাংশেই নিয়ন্ত্রণ করে থাকে। এরপর হচ্ছে মাটির বিশেষত্ব। আর মাটির বিশেষত্বতে আমি বলতে পারি মাটির রং, গাঢ় রঙের মাটি সাধারণত তাপমাত্রাটা ধরে রাখে বেশি, আর হালকা রঙের মাটি তাপমাত্রা কম থাকে। ইভেন এখন বলতে পারো বালুর রং তো হালকা, কিন্তু বালুর তার গুণাগুণের জন্য কিন্তু সে সহজে উত্তপ্ত হয় এবং সহজে শীতল হয়। তাই মরুভূমিতে দিনে যেমনই গরম, রাতে তেমনি ঠান্ডা। ঠিক আছে, আবার তো এই বিষয়টি হচ্ছে আমাদের মাটি, কোন অঞ্চলের মাটিও কিন্তু সেইখানকার জলবায়ুকে নিয়ন্ত্রিত করে রাখে। তো এই যে জলবায়ুর উপাদান বা নিয়ামক, এরপর যেটি আছে এটি হচ্ছে পৃথিবীর তাপ বলয়। এই চ্যাপ্টারের আরেকটি অংশ হচ্ছে পৃথিবীর তাপ বলয়, এটিও তোমাদের শেখানো হয়েছে এই অধ্যায়ের অংশ। আমি কিন্তু আজকে রিভিশনে আছি, এজন্য কিন্তু খুব দ্রুত আমি বলে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে কিন্তু আরেকটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ আর বৃষ্টিপাত, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। নিয়ত বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাতটাও কিন্তু খুব দরকারি বিষয়। আমি দেখি কতদূর আগাতে পারি আজকে। পৃথিবীর তাপ বলয়, পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষাংশ অনুযায়ী পৃথিবীর উত্তর গোলার্ধে তিনটি করে মোট, উভয় গোলার্ধে তিনটি করে মোট 5টি তাপ বলয় বিভক্ত করা হয়েছে। এই তাপ বলয়গুলো কি কি? একটি হচ্ছে প্রথম যেটি, সেটি হচ্ছে উষ্ণমণ্ডল। পাঁচটা কেন হয়েছে সেটা হয়তো বুঝতে পারবা, 2 ও 3। সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপরে হচ্ছে 4 ও 5 হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় পাশে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত স্থানকে উষ্ণমণ্ডল বলা হয়ে থাকে। 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই দুটো অংশকে উষ্ণমণ্ডল বলা হয়ে থাকে। অর্থাৎ এই অঞ্চলে দেখা যায় সূর্য সারা বছরই প্রায় লম্বভাবে কিরণ দেয় বলে এখানে গরমটাও বেশি অনুভূত হয় এবং এই অঞ্চলের জন্য উষ্ণ। আবার যদিও এই অঞ্চল দিকে একটু কম, কিন্তু এই অঞ্চলটাকে উষ্ণমণ্ডল বলা হয়েছে সম্পূর্ণটাকে। তারপরে হচ্ছে বাবা উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আমি 2 ও 3 দিয়েছি কারণ এইখানে একটা আছে, এইখানে একটা আছে। 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ সুমেরু আর কুমেরু, সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত যেটাকে আমরা বলে থাকি। এই অঞ্চল দুটিতে সারা বছরই মধ্যম উষ্ণতা থাকে এবং দেখা যায় যে দুটি ক্রান্তীয় অঞ্চল মানে নিকটবর্তী হওয়াতে দুটি ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় নিকটবর্তী অঞ্চলকেও
এই অঞ্চলে মানে ঠান্ডা অনুভূত হয়। সাধারণত 23.5 ডিগ্রি উপরে কাছাকাছি গেলে কিন্তু ওই অঞ্চলগুলো এমনিতেও ঠান্ডা হয়, কারণ সূর্য কিন্তু এই পর্যন্তই কিন্তু পরিভ্রমণ করে, তারপরে কিন্তু তার তাপমাত্রা সবই তির্যকভাবে পতিত হয়। এরপর হচ্ছে উত্তর আর দক্ষিণ হিমমণ্ডল, যেটাকে আমরা মেরুও বলতে পারি। দুই মেরুতে দেখা যায় যে পৃথিবীর উত্তর প্রান্তে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু অর্থাৎ 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই অঞ্চলটা হচ্ছে 90 ডিগ্রি বাবা, 90 ডিগ্রি উত্তর পর্যন্ত কুমেরু অঞ্চল, সরি সুমেরু অঞ্চল, আর 66.5 থেকে এইদিকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হচ্ছে কুমেরু অঞ্চল। এই দুটোই হচ্ছে হিমমণ্ডলের অন্তর্গত। এই দুটি সারা বছর বরফে আবৃত থাকে এবং এজন্য একে হিমমণ্ডল বলা হয়ে থাকে। আর এরপরে হচ্ছে বাবা সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের, সেটি হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা আমরা একটু পড়ি। বায়ু প্রবাহ কি? বায়ু সর্বদাই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হচ্ছে ভূমণ্ডলের উপরে দিয়ে। বায়ুর এই যে প্রবাহের অবস্থা, সেটাকেই বলা হয়ে থাকে বায়ু প্রবাহ। তো বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। কোনো অঞ্চলে উষ্ণতা বেশি হলেও সেই স্থানে প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হয়। কেন? কারণ উষ্ণতা যখনই হবে বায়ু গরম হয়ে উপরের দিকে উদ্ধৃত গরম করবে, মানে চলে যাবে, ঠিক তখন আশেপাশে থেকে বায়ু প্রবল বেগে ওই অঞ্চলে আসবে সমতা রক্ষার থেকে। বায়ু প্রসারিত হলে তার চাপ কমে যায়। তো বায়ুর এই যে প্রবাহ, এর উপর আবার ভিত্তি করে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহিত হয় পৃথিবীর বিভিন্ন স্থানে। বায়ু প্রবাহকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। এক, নিয়ত বায়ু প্রবাহ, যেটি খুব ইম্পর্টেন্ট। 2, সাময়িক বায়ু প্রবাহ। 3, তারপরে হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। আর 4 হচ্ছে অনিয়মিত বায়ু প্রবাহ। এটার মধ্যে এই 3টি আমাদের বেশি ইম্পর্টেন্ট বাবা, নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ আর হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। তো প্রথমেই হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। পৃথিবীর চাপ বলয়গুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বছরের সকল সময় নিয়মিতভাবে যে বায়ু একইভাবে প্রবাহিত হয় সেটাকেই বলা হয়ে থাকে নিয়ত। তার মানে প্রতিনিয়ত সে একভাবে যে প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হয়ে থাকে এই নিয়ত বায়ু প্রবাহ। তো নিয়ত বায়ু প্রবাহ আবার 3 প্রকার। সেটি কি? অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু, আর হচ্ছে বাবা মেরু বায়ু। অয়ন, প্রত্যয়ন আর মেরু বায়ু। অয়ন বায়ু আবার 2 ভাগে বিভক্ত, উত্তর পূর্ব অয়ন বায়ু, দক্ষিণ পূর্ব অয়ন বায়ু। প্রত্যয়ন বায়ু হচ্ছে দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম, আর মেরু হচ্ছে সুমেরু বায়ু, কুমেরু বায়ু। ঠিক আছে, তো আমরা একটু চিত্র দিয়ে দেখে দেখে একটু দেখি আমাদের মনে আছে কিনা। অয়ন, প্রত্যয়ন। আর হচ্ছে মেরু, সরি। তো অয়ন বায়ু, অয়ন বায়ুর আরেক নাম হচ্ছে বাবা বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে ককরীয় মকরীয় উচ্চচাপ বলয় হতে শীতল বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবেশ করে, সে বায়ুটাকে বলা হয়ে থাকে অয়ন বায়ু। অয়ন বায়ু কিন্তু 2 ভাগে ভাগ ছিল বাবা, আমি বলেছিলাম উত্তর পূর্ব আর দক্ষিণ পূর্ব। প্রাচীনকালে পাল তুলা জাহাজ এই প্রবাহ পথ অনুসরণ করে চলতো। এই হচ্ছে উত্তর পূর্ব। উত্তর পূর্ব কিভাবে আমি বুঝাচ্ছি, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। যে বায়ুটা এখান থেকে আসছে সেটা হচ্ছে উত্তর বায়ু, অর্থাৎ উত্তর গোলার্ধে সে উত্তর পূর্ব দিক থেকে আসে এবং দক্ষিণ গোলার্ধে আসে সে দক্ষিণ পূর্ব দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে। তো এর জন্য বলছে এটাকে দক্ষিণ পূর্ব বায়ু।
ঠিক আছে। তো নিরক্ষীয় শান্ত বলয়ের উভয়ের দিকে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাধারণত অয়ন বায়ু প্রবাহিত হয়। অয়ন বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, যেটি বিজ্ঞানী ফেরেল যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্র অনুসারে প্রবাহিত হচ্ছে। অয়ন বায়ু দেখা যায় সমুদ্রের উপর দিয়ে যখন যায় দক্ষিণ গোলার্ধে সে বাধা না পেলে প্রবল বেগে প্রবাহিত হয়। আর এ বায়ু শীতল স্থানে, এ বায়ু উচ্চ অক্ষাংশে হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হয় বলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটা এর বেশি থাকে। এ বায়ুতে সাধারণত বৃষ্টিপাত হয় না এবং এই বায়ুর গতিপথে দেখা যায় যে বেশিরভাগ মরুভূমি, কালাহারি, সাহারা বা আতাকামা মরুভূমিগুলো সাধারণত এই বায়ু অঞ্চলে অবস্থিত। তো উচ্চ পার্বত্যগাত্রা যখন এই বায়ু যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মহাদেশ সময়ের পূর্ব দিকে কখনো কখনো এই বায়ুতে বৃষ্টিপাত ঘটে থাকে। এরপর হচ্ছে বাবা প্রত্যয়ন বায়ু। প্রত্যয়ন বায়ুর আরেক নাম হচ্ছে পশ্চিমা বায়ু। ককরীয় মকরীয় উচ্চচাপ বলয় হতে এইখান থেকে আর কি অয়ন বায়ু ছাড়াও আরো দুটি বায়ু তার বিপরীত দিকে প্রবাহিত হয়। যেহেতু বিপরীত দিকে প্রবাহিত হয় এজন্য অয়নের বিপরীত হচ্ছে প্রত্যয়ন, তাই এটার নাম হচ্ছে প্রত্যয়ন বায়ু। এই বায়ু পশ্চিম অঞ্চল থেকে, পশ্চিম দিক থেকে, যে এই পশ্চিম এরকম করে প্রবাহিত হচ্ছে বাবা, দেখে এখানে এটাকে পশ্চিমা বায়ু বলা হয়ে থাকে। পৃথিবীর উভয় গোলার্ধের 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায় এই বায়ুটা রয়ে গেছে, অর্থাৎ এই অঞ্চলটা। এই বায়ুর গতিবেগ অয়ন বায়ু যেরূপ ধায় সেটা তার বিপরীত দিকে যাচ্ছে। দেখো এ বায়ুর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি হলে গতি ওর বেগ ও পরিবর্তন হয়, আর দক্ষিণ গোলার্ধে স্থলভাগ কম থাকায় এ বায়ু প্রচুর বেগে নিয়ে প্রবাহিত হয় এবং ইউরোপীয় নাবিকগণ এ বায়ুকে প্রবল বায়ু বলা হয়ে থাকে। ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরে এ বায়ু 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে গর্জন করতে করতে অতিক্রম করে দেখে এর নাম গর্জনশীল চল্লিশা। এ বায়ু যদি জলীয় বাষ্প নিয়ে প্রবাহের ফলে দেখা যায় যে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে এগুলো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। শীতকালে জলভাগ অপেক্ষা, আচ্ছা তোমরা কেন পশ্চিম উপকূল বললে, দেখো কিন্তু এটা কিন্তু পশ্চিম দিকে, অর্থাৎ যদি এখানে যদি আমি আমেরিকাও থাকে বাবা, তাহলে দেখো পশ্চিম উপকূল, তার মানে এখানে প্রবাহিত এই দিক দিয়ে হচ্ছে, এজন্য বলছে পশ্চিম উপকূলে তারা মহাদেশ সময় পশ্চিমের উপকূলের সময় তারা বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। তো এর জন্য এই কথাটা বলা হয়েছে। এই বায়ু চলাচলের পথে রীতিমতো বায়ুমণ্ডলীয় গোলাযোগের সৃষ্টি হয়, কারণ ঘূর্ণিঝড়, বজ্রঝড় সমস্ত কিছু এই ঝড়ের কারণে সেটা, কারণ সে তো প্রবল বেগে প্রবাহিত থাকে। এই হচ্ছে আর শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক শীতল হওয়ার কারণে বায়ু প্রবাহর অধিক বৃষ্টিপাতও হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের বাবা প্রত্যয়ন বায়ু। আর মেরু বায়ুটা হচ্ছে মেরু অঞ্চলে যে প্রবাহিত বায়ু হয়, সুমেরু আর কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও ভারী বায়ু মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এই অঞ্চলের দিকে আবার যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয়ে থাকে মেরু বায়ু। মেরু বায়ু কিন্তু দুই প্রকার, সুমেরু ও কুমেরু। পৃথিবীর উত্তর দিকটিকে বলা হয়ে থাকে সুমেরু আর দক্ষিণ দিকটাকে বলা হয়ে থাকে কুমেরু। এটা উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। জীববিজ্ঞানী যে ফেরেল সূত্র দিয়েছেন সেই ফেরেলের সূত্র অনুসারে 70 থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাধারণত মেরু বায়ুটি দেখা যায়। এই মেরু বায়ু ভারী এবং শীতল, কারণ এটা মেরু অঞ্চল থেকে আসে। তো এই হচ্ছে, এবং মেরু বায়ু ঘন্টায় 2 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। মেরু বায়ু সর্বদাই শুষ্ক হবে, কারণ মেরু অঞ্চল থেকে যখনই সে আসছে তখন সে কি নিয়ে আসছে, জলীয় বাষ্প এখানে থাকে না, কারণ মেরু অঞ্চল কিন্তু শুষ্ক বাবা, বরফ এখানে। এই বায়ুর প্রভাবে দক্ষিণ গোলার্ধে প্রবল ঝড় বৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ুর সংঘর্ষ হলে, মানে এই দুই বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে কোনো পশ্চিমা বায়ুর সাথে যখন তার সংঘর্ষ হয়, এখানে দেখা যায় সংঘর্ষ বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তো এই হচ্ছে আমাদের নিয়ত বায়ু প্রবাহ। আমি দ্বিতীয় নম্বরে বলেছিলাম বাবা সাময়িক বায়ু প্রবাহ। সাময়িক বায়ু প্রবাহটা আবার
চার প্রকার আমরা ঠিক বলতে পারবো না, কারণ মৌসুমীটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে তিন প্রকার। সাময়িক বায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে বছরের কোনো নির্দিষ্ট অন্তর দেখা যায় একটি অঞ্চলের উপর দিয়ে যে বায়ুটি প্রবাহিত হয় সেটা হচ্ছে সাময়িক। সাময়িক হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ের জন্য সাময়িক বায়ু প্রবাহটা তাহলে কয় প্রকার? প্রধানত তিন প্রকার। এক সমুদ্র বায়ু, দুই স্থল বায়ু, আর তিন হচ্ছে মৌসুমী। কারণ সমুদ্র কিন্তু সব জায়গায় থাকে না, এজন্য সমুদ্র বায়ুটা বলছে। স্থলভাগ জলভাগের তাপ গ্রহণ কিন্তু বা সংরক্ষণ করার ক্ষমতা কিন্তু এক নয়। দেখা যায় দিনের বেলা সূর্য তাপে তীরবর্তী স্থলভাগ সমুদ্রের পানি অপেক্ষা শীঘ্রই অত্যন্ত উত্তপ্ত হয়। যেহেতু উত্তপ্ত হচ্ছে, তো সংস্পর্শে যখন তার স্থলভাগের সংস্পর্শে বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে ওঠে তথা নিম্নচাপের সৃষ্টি হয়, এবং এই চাপ রক্ষার্থে শীতল ও উচ্চচাপ বিশিষ্ট বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এবং এই যে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হওয়ার সমতা রক্ষা দেখা যায় যে সমুদ্র হতে যে বায়ুটা, অর্থাৎ সমুদ্র হতে যে বায়ু স্থলে প্রবাহিত হয় সেটা হচ্ছে সমুদ্র বায়ু, এ হচ্ছে ভূমি, এখানে হচ্ছে সমুদ্র। যে বায়ুটা এইভাবে প্রবাহিত হচ্ছে অর্থাৎ সমুদ্র থেকে স্থল ভাগের দিকে আসে সেটাই হচ্ছে সমুদ্র বায়ু। ঠিক আছে, সমুদ্র বায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয়ে থাকে এবং গ্রীষ্মকালের গতিবেগ ঘন্টায় 32 থেকে 40 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। দুপুর 3টার দিকে এই এর গতিবেগটা সর্বোচ্চ বেশি থাকে। এরপর হচ্ছে স্থল বায়ু। রাত্রিবেলা স্থলভাগ অতি দ্রুত তাপ বিকিরণ করে কি হয়? শীতল হয়ে যায়। এবং দেখা যায় যে সমুদ্র বায়ু অপেক্ষাকৃত তখন ভারী থাকে, এবং তখন দেখা যায় ঠিক বিপরীত ভাবে কি হয়? স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে গমন করে। এই যে বায়ু সমুদ্রের দিকে গমন করছে স্থলভাগ থেকে সেই বায়ুটাকে বলা হয়ে থাকে স্থল বায়ু। সাধারণত রাত্রি 3টার দিকে এর গতিবেগ সবচেয়ে বেশি থাকে। ভোরবেলা তাপ বিকিরণ করার ফলে জল এবং স্থলভাগের সমান হলে উষ্ণতা সমান হলে সেখানে স্থল বায়ু আবার বন্ধ হয়ে যায়। এরপর হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু কি? আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। এটা আমি তোমাদের স্রোত পড়ানোর সময় বলেছি। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক পরিবর্তিত হয়ে যে বায়ুর দিক পরিবর্তিত হয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয়ে থাকে মৌসুমী বায়ু। সাধারণত মৌসুমী বায়ু শীতকালে এবং গ্রীষ্মকালে বিভিন্নভাবে প্রবাহিত হয়। গ্রীষ্মকাল ও শীতকালে স্থলভাগ ও জলভাগের উষ্ণতার তারতম্যের জন্য এই বায়ুটা সৃষ্টি হয়ে থাকে। মৌসুমী বায়ু আবার দুই প্রকার, সেটি হচ্ছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন। কি গ্রীষ্ম এবং শীত। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তির উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ 23.5 ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তো এই যে 23.5 ডিগ্রির উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন মধ্য এশিয়া, উত্তর পশ্চিম ভারত বা উত্তর পূর্ব এশিয়ার স্থলভাগ উত্তপ্ত হয় এবং সেখানকার বায়ু উত্তপ্ত হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। ইভেন তখন দেখা যায় যে ভারত প্রশান্ত মহাসাগর অপেক্ষা যে ভারত মহাসাগর থেকে যেটি মূলত আরব সাগর, স্রোতের সময় আমি পড়িয়েছিলাম যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় ভারত মহাসাগরের স্রোত কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়। আফ্রিকার ওই অঞ্চলটা ভুলে গেলাম। ওই অঞ্চলে যখন ভাগ হয়ে যায়, তো ভাগ হয়ে সেটি যখন আরব সাগর দিয়ে প্রবাহিত হয়ে একদম শ্রীলঙ্কা পার করে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে এবং প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু নিয়ে আসে। এই যে বায়ু নিয়ে আসে সেটি আবার আমাদের অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়, সেটি হচ্ছে গ্রীষ্মকালীন। আর শীতকালীন মৌসুমীটা হচ্ছে শীতকালে দেখা যায় যে সূর্যের দক্ষিণায়নের সাথে সাথে উত্তর গোলার্ধে তাপমাত্রা কমতে থাকে এবং দক্ষিণ গোলার্ধে তাপমাত্রা বেশি হতে থাকে। তো
যেহেতু সূর্য কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তির দিকে অর্থাৎ এই দিকে আসতে শুরু করে, তখন দেখা যায় ওই অঞ্চলের তাপমাত্রা কমে যায়। তখন জাপান সাগর বা বঙ্গোপসাগর অতিক্রম করে যে বায়ুটা প্রবাহিত হয় সে অঞ্চলে যে বিপরীত একটা মৌসুমী বায়ু দেখা যায় এবং নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়ে পুনরায় চেঞ্জ হয়। যেমন কিছুদিন পরে কিন্তু আমাদের বায়ুটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে একটা যে কোনো ঝড়ের ফলে। তো এই যে বাবা যে দক্ষিণ, এখানে কিন্তু আমি স্রোতের পড়ানোর সময় কিন্তু বলেছিলাম যে ওই বায়ুটা আসে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ, আমাদের যে মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জগুলো অতিক্রম করে এই বায়ুটা আসে প্রশান্ত মহাসাগর থেকে, স্রোতটা আসে এবং এই বায়ুটা ওই দিক থেকে প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার কারণে দেখা যায় সেখানে জলীয় বাষ্প কম থাকে, এজন্য আমাদের অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় না। তো এই হচ্ছে বাবা আমাদের দুই প্রকার, নিয়ত বায়ু প্রবাহ আর সাময়িক বায়ু প্রবাহ। এরপরে সেটি হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। এই যে বায়ুগুলো এক একটা এক এক অঞ্চলে প্রবাহিত হচ্ছে, সেই অঞ্চল ভেদে কিছু নাম, একই কিন্তু জিনিস কিন্তু আবার অঞ্চল ভেদে এদের নাম কিন্তু ভিন্ন হয়ে যায়। তো এরকম বলা হয়েছে যে অঞ্চল ভেদে বিভিন্ন ভৌগোলিক অবস্থান কারণে বায়ু প্রবাহের যে নাম সেটা হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ। স্থানীয় বায়ু প্রবাহের মধ্যে চিনুক, মিস্ট্রাল, ফন, সিরোক্কো, খামসিন, তারপরে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। চিনুক হচ্ছে উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব পার্শ্বে যে বায়ুটি প্রবাহিত হয় সেটাকে চিনুক বলে। চিনুকের আরেক নাম হচ্ছে তুষার খাদক। সাধারণত এই অংশগুলো বাবা তোমরা এমসিকিউ এর জন্য খুব ভালো। এখানে রেড ইন্ডিয়ানগণ এই অঞ্চলে এই বায়ুকে তুষার খাদক, স্নো ইটার বলা থাকে, কারণ এই বায়ুটা যখনই প্রবাহিত হয় তখন ওই অঞ্চলে বরফ গলতে শুরু করে। এরপর হচ্ছে এই বায়ুটা আবার স্থান ভেদে অন্য অঞ্চলে গেলে অন্যভাবে নাম হয়। যেমন আর্জেন্টিনা এর নাম প্যাম্পাস, তার পাম্পাস, তারপরে হচ্ছে গিয়া শীতল বায়ুকে বলে পাম্পেরা, পারস্যকে বলা পাম্পুন, এরকম সামুন, এমন নাম অনুসারে অর্থাৎ স্থানীয় নাম অনুসারে বায়ুটা বাবা পরিবর্তন হয়ে থাকে, নাম পরিবর্তন হয়ে থাকে। এরপর হচ্ছে ফন, পার্বত্য অঞ্চলে যে শীতল বায়ু পাহাড়ের উপত্যকার মধ্য দিয়ে সমভূমিতে প্রবাহিত হয় সেটাকে ফন বলে। তারপর হচ্ছে মিস্ট্রাল, ফ্রান্সের রোন নদীর উপত্যকা দিয়ে শীতকালে যে বায়ু দক্ষিণে সমভূমি দ্বীপ এলাকা দিয়ে প্রবাস করে সেটাকে বলা হয়ে থাকে মিস্ট্রাল। সিরোক্কো, তারপর হচ্ছে খামসিন, খামসিন হচ্ছে মিশরের উত্তর উষ্ণ অংশে যেটি নাকি প্রবাহিত হয়, দক্ষিণ দিক থেকে উষ্ণ মিশরে বায়ু প্রবেশ করে সেটাকে বলা হয়ে থাকে খামসিন। খামসিন বায়ুটা দেখতে সুন্দর লাগে, নামটা বেশি মন থাকে না। সাধারণত মনে রাখবে এটি কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কোন দেশ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেমন বলা হয়ে থাকে খামসিন বায়ু কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন তোমাকে মনে রাখতে হবে যেটি মিশর দিয়ে প্রবাহিত হবে। তো এই যে বাবা এগুলো হচ্ছে সাধারণত আমরা ছোট প্রশ্নের জন্য পড়ে থাকি। এরপর হচ্ছে অনিয়মিত বায়ু প্রবাহ। অনিয়মিত বায়ু প্রবাহ আবার দুই প্রকার, ঘূর্ণিবাত এবং প্রতীপ ঘূর্ণিবাত। ঘূর্ণিবাত কি ভূপৃষ্ঠের কোনো অল্প পরিসর স্থানে বায়ুর চাপ আকস্মিকভাবে এমন হয় যে নিম্নচাপ কেন্দ্র থেকে চারদিকে উচ্চচাপ কেন্দ্র থাকে। তো চাপের এই সমতা রক্ষার্থে দেখা যায় শীতল বায়ু উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে ভারী বায়ু চারপাশে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা, এই যে ঘুরতে থাকে তখন একে ঘূর্ণিবাত অর্থাৎ শীতল একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় দেখে সেটাকে বলা হয়ে থাকে ঘূর্ণিবাত। ঠিক একইভাবে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো অল্প বিস্তৃত স্থানে সহসা যদি বায়ু শীতল হয়ে যায় বাবা, তাহলে দেখা যায় যে বায়ু শীতল হয়ে যায় তখন যেখানে উচ্চচাপ সৃষ্টি হয় এবং ওই স্থান হতে বায়ু অর্ধগামী ও বহির্গামী হয়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবাহিত হয়, সেটাকে বলা হয়ে থাকে প্রতীপ ঘূর্ণিবাত। তাই এই অঞ্চলে আরো বিষয় হচ্ছে বায়ুর আর্দ্রতা, পরম আর্দ্রতা, চরম আর্দ্রতা, এগুলো একটু তোমরা রিডিং পড়ে নিবে। আপেক্ষিক আর্দ্রতা, এই অধ্যায়ের আরেকটি বিশেষ হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতটা কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বে উত্থিত হলে শীতল হয়ে ঘনীভূত হয় এবং পরে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। এই জলকণা যখন বড় বিন্দুতে পরিণত হয় তখন নিজের ভারে এবং মাধ্যাকর্ষণ টানে পৃথিবীতে নিচে নেমে আসে, সেটা যেভাবেই হোক পানির রূপে নিচে নেমে আসে, তখন তাকে বলা হয়ে থাকে বৃষ্টিপাত। বৃষ্টিপাত আবার চার প্রকার, সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, তারপরে হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, তারপর হচ্ছে ঘূর্ণিবাত, আর একটা হচ্ছে বাবা সংঘর্ষ অর্থাৎ যুদ্ধ বিদ্রোহ যেখানে হবে।
পরিচলন বৃষ্টিপাত হচ্ছে ভূপৃষ্ঠের বায়ু উষ্ণ হলে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ সোজা উপরে উঠে যায়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা যেহেতু, তখন তার চারপাশ থেকে শীতল ভারী বায়ু ওই অঞ্চলে যে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাবে সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। উষ্ণতার তারতম্যের বিনিময়ে এই জাতীয় বৃষ্টিপাত সাধারণত হয়ে থাকে এবং কিউমিলোনিম্বাস মেঘ হতে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। পরিচলন বৃষ্টিপাতের পর আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। নিরক্ষীয় অঞ্চলে রোজই পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতে বিকেল 4টা থেকে সাধারণত দেখা যায় 3 থেকে 4 ঘটিকার সময় ঘন কালো মেঘ হবে এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এটি রোজ হয় বাবা। পরিচলন বৃষ্টিপাত হয় এবং ঝড় বৃষ্টি সহ প্রবল বৃষ্টিপাত হয়। ঠিক আছে। কোন কোন অঞ্চলে? আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকা আমাজন নদীর অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অঞ্চলে প্রত্যহ পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সাধারণত যে বৃষ্টিপাতটা হয়ে থাকে প্রাত্যহিক বৃষ্টিপাত, সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এরপর হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈল হচ্ছে পর্বত, তোমরা সবাই জানো। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে আরো শীতল হয় এবং সেই অঞ্চলে শীতল হয়ে পর্বতে বাধা পেয়ে অপর পাশে না গিয়ে পর্বতের যে পাশে মানে প্রবাহিত সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, ওটাকে বলা হয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। একে পাহাড়িয়া বৃষ্টিপাত বলা হয়ে থাকে। যে পাশে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় প্রতিবাদ ঢাল, আর যে অপর দিকে যখন এই বায়ুটা যায় তখন সেখানে জলীয় বাষ্প থাকে না বললে চলে, তাই এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বা ওটাকে বৃষ্টির ছায় অঞ্চল বলে, অনুবাদ ঢাল বা বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়ে থাকে। ভারতের আসাম, জয়ন্তিয়া, খাসিয়া পাহাড়, পশ্চিম ঘাট পর্বত, বাংলাদেশের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান প্রভৃতি জেলায়, মায়ানমার আরাকান পর্বত, মাদাগাস্কার পর্বত, পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের কাস্কেড পর্বতের পশ্চিম ধারে সাধারণত এই রকম বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টিপাত বা ঘূর্ণিবাত বৃষ্টিপাত। কোন স্বল্প পরিসর স্থানে অতিরিক্ত তাপের কারণে নিম্নচাপের সৃষ্টি হলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে যে নিম্নচাপ ও নিম্নচাপের বাইরে বায়ুর চাপ বেশি থাকে, ফলে কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরের দিকে উত্থিত থাকে আশেপাশ থেকে শীতল আর ভারী বায়ু ওই অঞ্চলে প্রবাহিত হয়, ফলে যে ঘূর্ণিবাত হয় এবং ঘূর্ণিঝড়ের বিশেষ মতো হয় এবং ওই অঞ্চলে যে বৃষ্টিপাত হয় ঘূর্ণিঝড়ের সময় সেটাকে বলা হয়ে থাকে ঘূর্ণিবাত বৃষ্টিপাত। মৌসুমী বায়ুর আগে প্রতি বছর বাংলাদেশে বঙ্গোপসাগর মানে একটা নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেই নিম্নচাপে কিন্তু মৌসুমী বায়ু নিয়ে আসে এবং আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এছাড়াও চীনের উপকূল, অস্ট্রেলিয়া, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র, মাদাগাস্কারের উত্তর পূর্ব উপকূলেও এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত বাবা, অর্থাৎ সংঘর্ষের ফলে যে বৃষ্টি হয় সেটা হচ্ছে সংঘর্ষ। এখন চিন্তা ভাবনা করতেছো না নিশ্চয়ই নিজেরাও এখানে গিয়ে কেউ মারামারি করে আসছে, সংঘর্ষ করে আসছে, ঠিক তা না বাবা। বায়ুর এখানে সংঘর্ষ কি কি? বায়ু যখন শীতল আর উষ্ণ বায়ু মুখোমুখি হয় উপস্থিত হয় তখন একে অপরের বিপরীত দিক থেকে পাশাপাশি চলতে থাকলে শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠতে থাকে। তো এই যে ঊর্ধ্বে ওঠার ফলে উষ্ণ বায়ু প্রসারিত এবং শীতল হয়ে উভয় বায়ুর সীমান্ত বরাবর একটি বৃষ্টিপাত ঘটায়, সেটাকেই বলা হয়েছে মানে সংঘর্ষ বৃষ্টিপাত। যেহেতু সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায় সেহেতু সেটাকে বলা হয়ে থাকে সীমান্ত বৃষ্টিও বলা হয়ে থাকে। সাধারণত এখান থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়ে থাকে, দীর্ঘস্থায়ী হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত। গ্রীষ্মকালে বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের সময়ও যে ক্ষণস্থায়ী গুড়ি গুড়ি বৃষ্টিপাতটা হয়ে থাকে বাবা, সেটা হচ্ছে এই জাতীয় বৃষ্টি মানে এই জাতীয় আর কি বায়ুর সংঘর্ষের ফলে। এই যে জলবায়ু বা আবহাওয়া আমাদের জীবনযাপনের উপর যথেষ্ট কিন্তু প্রভাব বিস্তার করে। এই জলবায়ুর প্রভাবে দেখা যায় মানুষের কাজকর্ম, ওই অঞ্চলের উদ্ভিজ, ওই অঞ্চলে অর্থাৎ কোনো অঞ্চলে প্রাকৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়াবলী দেখা যায় ওই অঞ্চলের জলবায়ুর উপর ডিপেন্ড করে বাবা হয়ে থাকে। যেমন শীত প্রধান দেশের অঞ্চলের মানুষের পোশাক আর আমাদের পোশাক কিন্তু ভিন্ন। আবার যে অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় সে অঞ্চলে কিন্তু গাছপালা বেশি হয়, আবার যে অঞ্চলে বৃষ্টিপাত হয় না সে অঞ্চলে দেখা যায় গাছপালা কম হয়। আবার জলবায়ুর ভিন্নতার কারণে দেখা যায় কোন অঞ্চলের পশু পাখি তৃণভোজী, কোন অঞ্চলে পশু পাখি মাংসাশী। একসাথে যে নাই তা না, আমাদের সুন্দরবনেও তা আছে, কিন্তু এই যে মানে তফাৎটা সেখানে দেখা যায়। আবার ভূমধ্যসাগরের যে জলবায়ু অঞ্চল দেখা যায় জীবজন্তুর, যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু খুবই মানে জলবায়ু অঞ্চল, সেখানে সাধারণত মেষ, খচ্চর এগুলো সাধারণত পালন করা হয়ে থাকে।
শারীরিক বা মানসিক শক্তিও কিন্তু নির্ভর করে। যে অঞ্চলে মানুষ ঘামে বেশি বাবা, সেই অঞ্চলে মানুষ কিন্তু কাজ করার ক্ষমতা কম, অর্থাৎ গরম অঞ্চলের মানুষের কাজ করার ক্ষমতাটা কম। আবার শীত প্রধান দেশের মানুষরা কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে পারে, কারণ তাদের মধ্যে ঘামটা হয় না। আবার মানুষের বসতিও কিন্তু নির্ভর করে কিন্তু সেই অঞ্চলের উপর ভিত্তি করে। কারণ হচ্ছে বসতি যদি অঞ্চল ভিত্তিক না হয়, কারণ হিম দেশের বসতি আর নাতিশীতোষ্ণ দেশের বসতি আর গরম দেশের বসতি কিন্তু একরকম হয় না। আবার আমাদের কর্মকাণ্ড, যে অঞ্চলে বৃষ্টিপাত হবে বা ভালো মৃত্তিকা হবে সেই অঞ্চলে কিন্তু মানুষ কৃষি কাজ করবে। আবার যে অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না বা শুষ্ক, কাজ করতে পারছে না, সেটাখানে কিন্তু মানুষ আবার শিল্পাঞ্চল বা অন্যান্য কর্মকাণ্ড করে থাকে। তো এই যে বিষয়গুলো বাবা, আমাদের এই সবগুলো বিষয়ের সাথে একটি অপরটির সাথে রিলেটেড। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আবহাওয়ার গোলযোগের চ্যাপ্টারটা একটু বাবা 1 মিনিটে দেখে নিবে, যেটা নাকি এখানে কালবৈশাখী, টর্নেডো এগুলো সম্পর্কে বলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের 5ম অধ্যায়। এগুলো সাধারণত আমরা এমসিকিউ এর জন্য বাবা একবার রিডিং পড়লে আমি আশা করি তোমরা পারবে। মেঘটা হয়তো একজনের বই নেই, মজ্জেম স্যারের বই নেই, কিন্তু হাসিবুস স্যারের বই আবার আছে। তোমরা মেঘটাও একবার পড়ে নিবে। কারো বই যদি মজ্জেম স্যারের বই থাকে তাহলে অন্যের থেকে এই বইটা নিয়ে নিবে, নিয়ে একটু নোট করে নিবে। সাধারণত এখান থেকে আমরা কি করি, ছোট প্রশ্ন করি। বড় প্রশ্নের মধ্যে এখানে আবহাওয়া জলবায়ুর উপাদান, তারপরে হচ্ছে বায়ুর চাপ বলয়, তাপ বলয়, নিয়ত বায়ু প্রবাহ আর বৃষ্টিপাত, এই কয়টা হচ্ছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বাকিগুলো বাবা আমরা সাধারণত ছোট করে পড়ি। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই কেমন আছো? ভালো থাকছো অবশ্যই, কারণ কলেজে যেহেতু আসা শুরু করেছো, সবার নতুন কলেজ, নতুন ক্লাস, সব আনন্দে আছো। তো আবার দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও। এসে আগে হাত ধোও, বন্ধুর সাথে দূরত্বটা একটু রাখো, কারণ তুমি জানো না সে তোমার মানে কি বহন করে বেড়াচ্ছে কিনা। আবার তো ধন্যবাদ সবাইকে, শুভ বিকেল।